হবে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় ৩.৫ বছর পরে জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতের নির্দেশ আর সেই নির্দেশেই জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পার্থ আর জেল মুক্তিতে একাধিক শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, একাধিক শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট, জানতে চাইবো কি কি শর্ত আরোপ করা হয়েছে জেল মুক্তির আগে। দেখো, একেবারে ৯০,০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে পার্থ চট্টোপাধ্যায়ের, এবং যে শর্ত দেওয়া হয়েছিল যতক্ষণ না পর্যন্ত এই ট্রায়াল কমপ্লিট হচ্ছে, অর্থাৎ সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবে না। সেই মতোই আজ যে ৮ম জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছিল, তারপরই পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে রিলিজ অর্ডারের জন্য সিবিআইয়ের এই বিশেষ আদালতে আবেদন করা হয়, এবং সেই মতোই সেই রিলিজ অর্ডারের যে নির্দেশ তা ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালত থেকে দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই অর্ডার কপি গেছে সিজিএম কোর্টে, সেখান থেকে অর্ডার কপি রিসিভ হয়ে দেওয়া হবে প্রেসিডেন্সি জেলে, এবং সেই প্রেসিডেন্সি জেলে থেকেই যে কপিটি তা যাবে যেখানে পার্থ চট্টোপাধ্যায় যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ মতোই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হবে। অর্থাৎ যে আইনি জটিলতা ছিল এই গ্রুপ সি মামলা, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মামলায় যে জামিন আগেই মঞ্জুর হয়েছিল, কিন্তু এই শর্ত সাপেক্ষের ক্ষেত্রেই কিন্তু তার যে জেল মুক্তির যে বিষয়টি আটকে ছিল। বিশেষত একাধিক বিষয় সামনে এসেছিল, এবং যে ৮ জন সাক্ষী তাকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকেও কাউন্টার এক্সামিনেশন করা হয়। কাউন্টার এক্সামিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে আগেই করে দেওয়া হয়েছিল, এবং যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই জামিন মঞ্জুর করা হয়েছিল, এবং যে বন্ডের টাকা যেমনটা তার আইনজীবী জানিয়েছিলেন তারা আগেই কিন্তু জমা করে দিয়েছিলেন, সেক্ষেত্রে আজকে যে জেল মুক্তির নির্দেশ তা ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালত থেকে অর্ডার পাশ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই অর্ডার কপি সিজিএম আদালত সেখানে গিয়ে পৌঁছেছে, এবং সেখান থেকে তার কপি নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে, এবং সেখান থেকে জেলার বিষয়টি দেখে সেখানে সই করলেই তা কিন্তু যেখানে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসাধীন রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কার্যত বলা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায় ৩.৫ বছর পর জেল থেকে বেরিয়ে আসা এখন শুধু সময়েরই অপেক্ষা। যে আইনি জটিলতা এখানে সৃষ্টি হয়েছিল, বা যে আইনি জটিলতার কারণে পার্থ চট্টোপাধ্যায় জেলে আটকে ছিলেন, সেই জটিলতা কার্যত অবসান, এবং যেভাবে নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল, একের পর এক মামলা, সিবিআই এর মামলা থেকে শুরু করে ইডির মামলা পার্থ চট্টোপাধ্যায়ের ওপর ছিল, সেক্ষেত্রে এই যে 5টি মামলা সেখানেই সাক্ষ্যদেরকে তিনি প্রভাবিত করতে পারেন, তিনি অত্যন্ত প্রভাবশালী, এই একটা বিষয় কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আদালতে পেশ করা হয়েছিল, এবং তারপরই সুপ্রিম কোর্ট যখন জামিন তার মঞ্জুর করে সেখানে কিন্তু এই শর্তটি রাখা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত আদালতে এই ট্রায়াল চলছে, ৮ জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে, ততক্ষণ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি করা যাবে না। এবং আজকে সেই সাক্ষ্যগ্রহণ শেষে এবার জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। দেখুন, ওনাকে এটুকুই বলবো যে আর রাজনৈতিক ক্ষেত্রে ওনার থাকা উচিত হবে না। যেভাবে উনি বাংলার মান সম্মান ডুবিয়েছেন, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়ে জেলের ভেতরে এতদিন বাস করলেন, এবার সংসার করুন, ভালো করে সংসারের জীবন পালন করুন। এর সঙ্গে আমাদের কোনো মন্তব্য নেই এই বিষয়টা, কারণ এটা সম্পূর্ণ আইনের বিষয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে জামিনের আবেদন করে থাকেন এবং কোর্ট যদি কোনো শর্তে জামিন দিয়ে থাকেন এবং সেই শর্ত যদি পূরণ হয়, তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন। এই নিয়ে রাজনীতিতে কোনো মন্তব্য করতে যাব না। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এখন কেমন আছেন এবং কবে ছাড়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে, কি জানাচ্ছে হাসপাতাল? হাসপাতাল সূত্রে এটা জানা যাচ্ছে যে গত 22শে এপ্রিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর আগে গত জানুয়ারি মাসেও তিনি এখানে ভর্তি হয়েছিলেন। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে প্রথমে 22শে জানুয়ারি তিনি সংশোধনাগারে অসুস্থ হন এবং বুকে যন্ত্রণা নিয়ে তিনি এসএসকেএম বা পিজি হাসপাতালে ভর্তি হন, এবং তারপরে তিনি আদালতের কাছে দাবি জানান যে তাকে বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসার জন্য যেন স্থানান্তরিত করা হয়। এবং সেই সময়
তিনি এই এম বাইপাসের পাশে মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন থাকার পর তিনি আবার সংশোধনাগারে ফিরে যান এবং গত 22শে এপ্রিল থেকে টানা এখনো পর্যন্ত তিনি এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সেখানে তার কিডনির সমস্যা রয়েছে, সংক্রমণ, তার মূত্রনালীর সংক্রমণ সহ নানাবিধ সংক্রমণ নিয়ে তিনি চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। যদি বেল রিলিজ অর্ডার চলে আসে, অর্থাৎ আদালতের নির্দেশিকা পেলে তাদের এখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়তে কোনো রকম সমস্যা নেই। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের তৃণমূল, এসআইআর এ তাড়াহুড়োর অভিযোগে মামলা। তৃণমূলের পক্ষে মামলা দোলা সেনের। কাল সুপ্রিম কোর্টে তৃণমূলের মামলার শুনানি। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আরো বিস্তারিত জানাবে। মৈত্রেয়ী, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দোলা সেন এবার মামলা করলেন সর্বোচ্চ আদালতে এবং সেখানে এসআইআর করার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে সেই অভিযোগ তুলে এবার মামলা করা হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে এই রিট পিটিশন ফাইল করা হয়েছে এবং আগামীকাল এই মামলার শুনানি হতে পারে বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে। এর আগে তামিলনাড়ু সরকারের কার্যকরী তরফ থেকেও কিন্তু এসআইআর এ তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল এবং আজকেও রাজ্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তারা মেনশন করেছিলেন বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে যে তাড়াহুড়ো করা হচ্ছে, যাতে প্রচুর মানুষ আতঙ্কে রয়েছে। ফলে সব মামলার আগামীকাল একই সঙ্গে শুনানি হবে বলে সেই সম্ভাবনা আমরা জানতে পারছি সম্প্রচারণের। এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর স্থগিত করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ থেকে বিজেপিকে কড়া আক্রমণ। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। কেন? আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। সাধারণ মানুষ নয়, বিএলওদের উপরও মানসিক চাপের অভিযোগ। এসআইআর নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপিকেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখেছি একজন মারা গেছেন, আসলে তাদের উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে, খুব স্যাড। টিচাররা, প্যারা টিচাররা, তারা স্কুলে টিচারই করে একদিকে স্কুলের প্রেশার, তারপরে তো আবার চাকরি খেয়ে নিল আর দোষ দিল আমাদের। এই যে 14 জন মারা গেছে, ইলেকশন কমিশন থেকে কোনো কন্ডোলেন্স মেসেজ দেওয়া হয়েছে? কি যায় আসে ওদের? কে মারা গেল না মারা গেল, নিজেরা ভালো থাকলেই হলো। এনআরসিতে কত মানুষ মারা গেছে, হয়েছে? মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে, আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে আক্রমণ। সীমান্তে নিরাপত্তার ব্যর্থ কেন্দ্র। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফ কে দিয়ে, সাধারণ লোকের উপর গুলি চালাচ্ছ। চা বাগান, চায়ের দোকানে বসে আছে, তাকে গিয়ে মারছো ধরে। প্লেন কার হাতে? ট্রেন কার হাতে? সেন্ট্রাল এজেন্সি কার হাতে? বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশের করিডোর তৈরি হয়েছে, কটাক্ষ অমিত শাহের। भाइयों बहनों, उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक बनाया है। हमें नहीं चाहिए घुसपैठिए के वोट, हम तो सासाराम के युवाओं के वोट से, हमारी जीविका दीदी के वोट से जीतने आए। भाइयों बहनों, उन्होंने घुसपैठिया कॉरिडोर बनाना चाहते हैं और नरेंद्र मोदी जी इंडस्ट्रियल कॉरिडोर बनाना चाहते हैं, इंडस्ट्रियल कॉरिडोर बनाना।
এসআইআর ফর্ম ফিল আপে বিজেপির বাধা, পঞ্চায়েত সদস্যের অনুমতি ছাড়া ফর্ম ফিল আপ নয়, বিজেপির পঞ্চায়েত সদস্যের ফতোয়া। দত্তপুকুরের চালতাবেড়িয়ার লোকনাথ পল্লীতে উত্তেজনা, তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় চড়াও হওয়ার অভিযোগ। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীর কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করে তাদেরকে সুবিধা করার চেষ্টা করি। 257 পার্টির যিনি বিজেপি সদস্য সীমা সাহা, তিনি বলছেন তার পরামর্শ ছাড়া এখানে ফর্ম ফিল আপ করা যাবে না এবং রীতিমতো তার উপরে চড়াও হচ্ছে, তাকে মারের হুমকি দিচ্ছে। তারপরে যখন গ্রামবাসীরা প্রতিবাদ করেছে তখন উনি বিভিন্ন রকম প্রশ্ন করছে। বিজেপি তার পঞ্চায়েত বুথ বলে সে সাধারণ মানুষকে যা ইচ্ছা তাই করবে, ফর্মটা ফিল আপ করতে দেবে না, এটা তো ঠিক নয়। একজনে এখানে এসে যে আমার পার্টের আগের সাসপেন্ডেড বিএলও, সে এসে এখানে ফর্ম ফিল আপ করেছিল। লোকেদের ভুল বোঝাচ্ছিল যে আমরা পঞ্চায়েত থেকে এসেছি, পঞ্চায়েতের নিয়োগ প্রাপ্ত। আমার ওখানটাই আপত্তি ছিল। বর্তমানে তৃণমূল দল আর পঞ্চায়েত প্রশাসন বলতে তো আলাদা বলতে কিছু নেই, সব মিলেমিশে একাকার। যাই তৃণমূল দল তাই প্রশাসন সদস্য। সেখানে আমার এলাকাবাসীর তো বোঝা উচিত যে পঞ্চায়েত থেকে পাঠানো আর তৃণমূল দল থেকে বসা সম্পূর্ণ আলাদা জিনিস। এটাই আমার উদ্দেশ্য ছিল। অসম সাহসী নাবালিকা, টোটো চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকা 100 ডায়াল করতেই জালে অভিযুক্ত। ঠিক কি হয়েছিল, কিভাবে গ্রেফতার অভিযুক্ত জানাবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো কমস্তি, যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে কিন্তু ওই যে নাবালিকা, সেই নাবালিকা তার দাদার বাড়িতে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু যে টোটো চালক, অভিযুক্ত টোটো চালক যিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে টোটো চালকের পাশে বসতে বাধ্য করেন এবং শুধু তাই নয়, টোটো চালকের যে সিট, সেই সিটের পাশে বসিয়ে তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে। এবং শুধু তাই নয়, এই নাবালিকা কিন্তু দাদার বাড়ির সামনে গিয়ে কোনো মতে এই টোটো থেকে নেমে স্থানীয়দের সাহায্য নিয়ে 100 নম্বর ডায়ালে ফোন করে এবং ফোন করার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে এই টোটো চালককে গ্রেফতার করে। ইতিমধ্যেই ওই নাবালিকাকে কিন্তু কোচবিহারের যে হোম, সেই হোমে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও তাকে চেনেন। সোনা ব্যবসায়ী খুনে বিস্ফোরক স্বীকারোক্তি, ধৃত তুফান থাপার। অভিযোগ, এই তুফানই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ, যা মানতে চাননি বিডিও। তিনি দাবি করেছিলেন কেউ তার ঘনিষ্ঠ নন, কিন্তু তুফান থাপার পর্দা ফাঁস করে দিলেন। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। খুনের অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করে পুলিশ। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন নিহত স্বপন কামিল্লার বাড়ির মালিক গোবিন্দ বাগ। চুরিতে অভিযুক্ত অশোক কর। এখানে সারও মেরেছিল, সারের চামচারাও মেরেছিল আমাকে 2 চাপড় চোট। তারপরে বাড়ি থেকে যে যেমন পেরেছে, কেউ বেল্ট দিয়ে মেরেছে, কেউ লাঠি মেরেছে, কেউ আমাকে যেমন মেরেছে ওকে তেমনই মেরেছে, ওই বেল্ট লাঠি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? আপনাদের কাছে নামগুলো শুনছি। ওনাকে তুলে নিল, ওনার ঘরে কে নিয়ে গেল? এটা বিডিও অফিসার, সঙ্গে আরো 4-5 জন ছিল। আমাকে একটা গাড়িতে তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে।
বাইরে থেকে নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি, শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। স্বপন কামিল্লা খুনের ঘটনায় ধৃতদের মধ্যে ঠিকাদার তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত, কিন্তু বিডিও তা মানতে চাননি। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। নিউজ 18 বাংলা। সুন্দরবনের গ্রামে মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে, যা পথ দেখাচ্ছে। এই বিয়ে একই সঙ্গে গ্রামের জন্য আদায় করে নিয়েছে উন্নয়নের প্রতিশ্রুতি। ফোন করে রাখি এবং রিয়াকে শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ দিয়েছেন গ্রামে উন্নয়নের প্রতিশ্রুতি। বর মেয়ে, বউ মেয়ে। সুন্দরবনের গ্রামে দুই মেয়ের বিয়ে, নানা বাধা কাটিয়ে নতুন পথে নতুন জীবন। চেনাছকের বাইরে গিয়ে এই বিয়ে যেমন পথ দেখিয়েছে, তেমনি গ্রামের জন্য আদায় করে নিয়েছে উন্নয়নের প্রতিশ্রুতি। সোমবার ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রিয়া সর্দার এবং রাখি নস্করকে শুভেচ্ছা জানান। রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার অত্যন্ত ভালো লেগেছে। আমাদের এই সুন্দরবনের মাটিতে অনন্য ইতিহাস রচিত হয়েছে। এই দুই সাহসী তরুণীদের আমি আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, শুভকামনা জানাই। এবং আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি। রাখি এবং রিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য সোমবার সুন্দরবনের গ্রামে একটি অনুষ্ঠান করে তৃণমূল। সেখানেই ফোনে বার্তা অভিষেকের, দেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেভাবে উন্নয়নের সর্বযোগ্যকে বিভিন্ন কোনায় পৌঁছে দিয়েছি, আমি টুকুটিতেও বিশেষ করে এই গ্রামে তার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন হবে, আমি আগামী দিন থেকে আপনাদের সাহসী মানসিকতার জন্য আপনাদের পাশে দাঁড়াবো। এই গ্রামে দেখা করব এবং আপনাদের সাথে আনন্দের ভাগিদার হয়ে আনন্দ ভাগ করে নেব। ভালোবাসার জয় আমাদের এই সম্পর্ক, ভালোবাসার জয় দিয়ে এই এলাকার উন্নয়ন হয়, আজ সেটা প্রমাণিত। উন্নয়নের জন্য 25 লক্ষ টাকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এটাই বলবো, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। 25 লক্ষ টাকা গ্রামে উন্নয়নের জন্য কাজ দিয়েছে অভিষেক ব্যানার্জি, ওনার জন্য ধন্যবাদ। আর উনিও আমাদের গ্রামে আসবেই বলেছে, উনি হচ্ছে ভাউচিয়ালে বলেছে, আমরা সবাই শুনেছি। বিয়ের তারিখ 4 নভেম্বর। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে সেদিন সুন্দর মনের গল্প, আরেকটি প্রেমের গল্প। সুন্দরবনের মন্দির বাজারের মেয়ে রিয়া সর্দার, সুন্দরবনেরই বকুলতলার রাখি নস্কর, দুজনে বিয়ে করেন। বর মেয়ে, বউ মেয়ে, দুজনেরই পেশা নাচ, সেই থেকে পরিচয়, তারপরে প্রেম। 2 বছরের সম্পর্ক। রাখির বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয়নি, তাই রিয়ার গ্রামে বিয়ে। 4 নভেম্বরের রাতে হাতে হাত। স্থানীয় কালী মন্দিরে 2 তরুণীর বিয়ে দেন গ্রামবাসীরা।
সামাজিক নানা চোখরাঙানিকে হারিয়ে ছক ভাঙা এই বিয়ে পথ দেখাচ্ছে। আর এই বিয়েই গ্রামে নিয়ে এলো উন্নয়নের প্রতিশ্রুতি। সুন্দরবনের গ্রামে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি সবশেষে মন ভালো করা একটা ছবি দেখাই। দেখুন, হাতি, ফুটবল আর হাতি। ফুটবল খেলছে হস্তি শাবক। ফুটবল আর হাতির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানার ঘটনা।